এই ভিডিওতে আমরা এসএসসির যে গেজেট নোটিফিকেশন সেটি গতকালকেই রাতের দিকে প্রকাশিত হয়েছে। তো আজকে সেই নোটিফিকেশনটির ডিটেলস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। দেখুন, এই নোটিফিকেশনটি যে প্রথম যেটা টাইটেল দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে রুলস 2025। এখানে কিন্তু একদম 9, 10, 11, 12 আপার প্রাইমারি তিনটেকে একসাথে কম্বাইন করে এটা বলা হয়েছে। তো এই যে গেজেট নোটিফিকেশন, সেখানে সমস্ত ডিটেলস বলা হয়েছে। তার মধ্যে এই যে পয়েন্টটা, যে পয়েন্ট সেটা খুব গুরুত্বপূর্ণ, যে ফাইনাল ভ্যাকান্সি কাকে বলছে। ফাইনাল ভ্যাকান্সি বলতে গেলে তারা যেটা বোঝাচ্ছে যে পর্ষদ স্কুল সার্ভিস কমিশনকে যে ভ্যাকান্সিটা দেবে মূলত স্টেট গভর্নমেন্টের অ্যাপ্রুভ্যালের পরে, এবং যে ভ্যাকান্সিটা ইন্টারভিউ লিস্ট পাবলিকেশনের আগে দেওয়া হবে সেইটাই হচ্ছে ফাইনাল ভ্যাকান্সি। এরপরে গুরুত্বপূর্ণভাবে বলা হয়েছে, দেখুন, যে ইন্টারভিউ লিস্ট তারা কেমন করে তৈরি করবে। কে নাম্বার পয়েন্টে ইন্টারভিউ লিস্ট তৈরি হবে মূলত যে রিটেন টেস্টের নম্বর নেওয়া হবে বা রিটেন পরীক্ষাটা হবে সেই নম্বরটা, অথবা টেট যদি হয় তাহলে টেটের যে ওয়েটেজ সেটা প্লাস একাডেমিক স্কোর, এই দুটো মিলিয়ে কিন্তু ইন্টারভিউ মানে লিস্টের জন্য ডাকা হবে। অর্থাৎ আপনি রিটেনে যে নম্বরটা পাবেন প্লাস আপনার একাডেমিকের যে স্কোরটা থাকবে সেই দুটো মিলিয়ে কিন্তু আপনাকে ইন্টারভিউ ডাকা হবে ফাইনাল ভ্যাকান্সির রেসপেক্টে 1.6:1 রেশিওতে। অর্থাৎ 100টা ভ্যাকান্সির জন্য 160 জনকে ইন্টারভিউ ডাকা হবে, এরকম রেশিওতে কিন্তু ইন্টারভিউ লিস্ট তৈরি করা হবে। আর মেরিট লিস্ট যেটা বলছে, সেখানে যেটা থাকবে যে এই যে ইন্টারভিউ লিস্টের জন্য যে রিটেনের নাম্বারটা থাকবে প্লাস যে একাডেমিকের নম্বর, সেইটার তাছাড়াও কিন্তু যেটা থাকবে যে ওরাল ইন্টারভিউয়ের নম্বর থাকবে, এছাড়াও লেকচার ডেমনস্ট্রেশনের জন্য যে নম্বরটা বরাদ্দ রয়েছে সেটা থাকবে, এবং প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স অর্থাৎ সেটাও কিন্তু থাকবে। প্রত্যেকটা মিলে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। এরপরে গুরুত্বপূর্ণভাবে এখানে যেগুলো বলা হয়েছে, দেখুন, যে অ্যাসিস্ট্যান্ট টিচার 9, 10, 11, 12, এবার এজটা নিয়ে যেটা আপনাদের সকলের কোয়ারিজ, যে এজ লিমিটটা মিনিমাম 21 ইয়ার্স এবং ম্যাক্সিমাম 40 ইয়ার্স, যে বছর বিজ্ঞাপন বেরোবে তার 1 জানুয়ারি থেকে এজটা ধরা হবে। এবার এজ রিল্যাক্সেশনে ছাড় দেওয়া হবে যারা এসসি, এসটি, ওবিসি রয়েছেন, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তাদেরকে স্টেট গভর্নমেন্টের যে পলিসি সেই পলিসি অনুযায়ী। এনবি বলে গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে যে এজ রিল্যাক্সেশনটা ছাড় দেওয়া হবে ফ্রেশ সিলেকশন প্রসেসের ক্ষেত্রে, যেটা সুপ্রিম কোর্টের যে 3 এপ্রিলের জাজমেন্টের যে বিষয় সেই অনুযায়ী কিন্তু এটা হবে। এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, দেখুন, shall be given in accordance with the directions contained therein and to be passed in connection therewith from time to time। এবার এখানে কিন্তু গুরুত্বপূর্ণভাবে কমিশনের দায়িত্বগুলো কি কি সেটা বলা রয়েছে, আমি সেগুলো এতটা বলছি না। এবার ম্যানার অফ সিলেকশন সেখানে চলে আসি। সেখানে প্রথমে ভ্যাকান্সির বিষয়ে বলা রয়েছে, যেটা অতটা জেনে লাভ নেই। 8 নাম্বার পয়েন্ট থেকে গুরুত্বপূর্ণ, এখানে বলা হচ্ছে কমিশন প্রথমে ভ্যাকান্সির উপর ভিত্তি করে তারা বিজ্ঞাপন দেবে, তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা সাবমিশনের জন্য কমিশনের ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন করার পরে মেথড অফ এসএলএসটি ফর সিলেকশন অফ ক্যান্ডিডেট বলে যেখানে বলা হয়েছে প্রিপারেশন অফ প্যানেল, প্রথমে অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে কমিশন তাদের কাস্টডিতে অনলাইন অ্যাপ্লিকেশনগুলোকে সিকিউরভাবে রাখার চেষ্টা করবে, তারপরে তারা একটা লিস্ট তৈরি করবে। এই সমস্ত বিষয়গুলো তারা এখানে বলেছে। তারপরে তারা কাদেরকে দিয়ে কোশ্চেন সেট করাবে সেগুলো বলেছে। তারপরে ওএমআর বেসড একটা পরীক্ষা তারা নেবে। এরপরে ওএমআর বেসড পরীক্ষাটার ক্ষেত্রে এখানে পরিষ্কার বলা রয়েছে, দেখুন, ডুপ্লিকেট মানে এখানে কার্বন কপি দেওয়া হবে, তার মানে ওএমআর এর কার্বন কপি কিন্তু ক্যান্ডিডেটদেরকে দিয়ে দেওয়া হবে পরীক্ষার সময়। তারপরে এখানে গুরুত্বপূর্ণভাবে বলা হচ্ছে কমিশন কিন্তু প্রিলিমিনারি মডেল আনসার কি তারা পাবলিশ করবে, অর্থাৎ পরীক্ষার হওয়ার পরে। এরপরে কারোর কোনো অবজেকশন থাকলে তারা 5 দিন সময় তাদেরকে দেওয়া হবে সেই অবজেকশন জানানোর জন্য। এরপরে কমিশন কিন্তু একটা কমিটি গঠন করবে, এক্সপার্ট কমিটি, তাদেরকে দিয়ে সেই অবজেকশনগুলো চেক করাবে। তারপরে তারা ফাইনাল আনসার কি পাবলিশ করবে এবং তার ভিত্তিতে ওএমআর সিটে তারা ইভালুয়েশন করবে। এবার এখানে গুরুত্বপূর্ণভাবে বলা হচ্ছে যে প্রোভাইডেড দ্যাট দ্য সেন্ট্রাল কমিশন মে অ্যালাউ ক্যান্ডিডেটস টু ভিউ দ্য ইমেজ অফ দেয়ার ওন ওএমআর সিট অনলাইন অন পেমেন্ট অফ ফিজ অ্যাজ ফিক্সড বাই দ্য সেন্ট্রাল কমিশন অ্যান্ড স্পেসিফাইড ইন ইটস ওয়েবসাইট। তার মানে কমিশন কিন্তু ওএমআর সিটের কপিও দেখতে দেবে। আপনি যে ওএমআর সিটে পরীক্ষা দিয়েছেন তার অরিজিনাল কপি, সেক্ষেত্রে আপনাকে একটা পেমেন্ট করতে হবে, পরবর্তীতে তারা সেটা জানাবে, এরকম করে তারা বলেছে। এবার এখানে সেন্ট্রাল কমিশন যে লিস্ট প্রিপেয়ার করবে ইন্টারভিউ লিস্টের জন্য, অর্থাৎ
100টা ভ্যাকেন্সি থাকলে 160 জনকে ডাকা হবে ইন্টারভিউয়ে। সেই লিস্টের জন্য কিন্তু একটা কাট অফ থাকবে। এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে যে এই কাট অফটা কিন্তু ধরুন যে সাবজেক্টের জন্য যে ক্যাটাগরির জন্য যা কাট অফ থাকবে সেখানে যতজন ক্যান্ডিডেট সেই কাট অফ নম্বরটি পাবেন তাদের প্রত্যেককেই ডাকা হবে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে যে ধরুন একটা ক্যাটাগরির জন্য যে কাট অফ, আপনি যদি সেই কাট অফটি ক্লিয়ার না করতে পারেন, ধরুন আপনি এসসি ক্যান্ডিডেট, এবার জেনারেল ক্যান্ডিডেট কাট অফ আপনি ক্লিয়ার করতে পারলেন না ইন্টারভিউয়ের সময়। তারপরে যখন আপনি ইন্টারভিউ ডাক পাবেন এসসি ক্যাটাগরি থেকে, ধরুন আপনি এসসি ক্যাটাগরি থেকে ডাক পেলেন, তাহলে কিন্তু আপনাকে আর জেনারেল ক্যাটাগরিতে ইনক্লুড করা হবে না। আপনি যদি ইন্টারভিউ বেশি নম্বর পেয়ে যান বা পরবর্তীতে দেখা যায় আপনি বেশি নম্বর পেয়ে গেছেন জেনারেল ক্যাটাগরি থেকে, তবুও কিন্তু আপনাকে জেনারেল ক্যাটাগরি হিসেবে ট্রিট করা হবে না, সেটাই কিন্তু পরিষ্কার বলা হয়েছে। আপনি ইন্টারভিউয়ের সময় যে ক্যাটাগরি থেকে ডাক পাবেন সেই ক্যাটাগরি আপনি রেস্ট্রিক্টেড হয়ে পড়বেন। যদি আপনি জেনারেল ক্যাটাগরির কাট অফ কোয়ালিফাই করতে পারেন তখন আপনি কিন্তু আপনার রিজার্ভেশনের এতেও যেতে পারেন যদি পরবর্তীতে জেনারেল ক্যাটাগরির মধ্যে না থাকেন। তো এই বিষয়টা বলা হয়েছে। এরপরে ইন্টারভিউ যে লিস্ট তৈরি করা হবে সেই লিস্টটা কিন্তু রিজিওনাল কমিশনের কাছে পাঠিয়ে দেওয়া হবে। এবার সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন কলকাতায়, রিজিওনাল স্কুল মানে কমিশন যেগুলো রয়েছে সেই কমিশনগুলো কিন্তু জেলায় জেলায় রয়েছে, সেখানে পাঠানো হবে। তারা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করবেন, সেই ডকুমেন্ট ভেরিফিকেশন ইন্টারভিউর আগে হবে। এরপরে কিন্তু রিজিওনাল কমিশন যদি কোনো ডকুমেন্ট ভেরিফিকেশনে ভুল পায় তাহলে সেগুলো তারা কিভাবে চেক আপ করবে সেই বিষয়গুলো বলা হয়েছে। এরপরে কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে, ইন্টারভিউর একটা বোর্ড গঠন করা হবে। ইন্টারভিউয়ের পরে কিন্তু কমিশন মেরিট লিস্ট পাবলিশ করবে, সেখানে মেরিট লিস্টের মধ্যে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে কিন্তু নাম থাকবে মেরিট লিস্টের মধ্যে। এখানে আরেকটি বিষয় বলা হয়েছে দেখুন, দ্য সেন্ট্রাল কমিশন অ্যাট দ্য টাইম অফ পাবলিশিং মেরিট বেসড প্যানেল অফ সাকসেসফুল ক্যান্ডিডেটস ইকুয়াল টু দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিজ শ্যাল অ্যারেঞ্জ টু ইনফর্ম ইচ ক্যান্ডিডেটস থ্রু ইটস ওয়েবসাইট। মানে সাকসেসফুল ক্যান্ডিডেটদেরকে যারা মেরিট লিস্টে থাকবেন তাদেরকে প্রত্যেককেই হিজ ওন স্কোর, তাদের স্কোর জানানো হবে, প্রত্যেকটা সেগমেন্টের মেরিটে সে কত পেয়েছে, কাট অফ মার্কস জানানো হবে, ক্যাটাগরি যে ক্যাটাগরিতে সে অ্যাপ্লাই করেছিল সেখানে, এবং ফাইনাল মার্কস অবটেন বাই দ্য ক্যান্ডিডেট, এবং সেই ক্যান্ডিডেট কত মার্কস পেয়েছে সেই বিষয়গুলোও জানানো হবে। তো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলা হচ্ছে। এরপরে দেখুন ভ্যালিডিটি অফ প্যানেল কিন্তু যেটা বলা হচ্ছে যে 1 বছর কিন্তু ভ্যালিডিটি অফ প্যানেল ফার্স্ট কাউন্সিলিং ডেটের, মানে ফার্স্ট কাউন্সিলিং যবে ডিক্লেয়ার করা হবে সেই ডেট থেকে। এরপরে কিন্তু এটাকে 6 মাস বাড়াতেও পারে এসএসসি, সেটাও বলা হচ্ছে। এরপরে কাউন্সিলিং রেকমেন্ডেশন এগুলো কিভাবে দেওয়া হবে, মূলত কাউন্সিলিং করানো হবে, কমিশন তাদের যে মেরিট লিস্ট পাবলিশ করবে তার উপর ভিত্তি করে। রিজিওনাল কমিশনে কিন্তু কাউন্সিলিং হবে এবার থেকে। এরপরে কিন্তু কাউন্সিলিংয়ের পরে বোর্ড অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ তারা অ্যাপয়েন্টমেন্ট দেবে। এবার এই বিষয়গুলো বলা হয়েছে যেগুলো এতটা মানে গুরুত্বপূর্ণ নয়। এখানে ওএমআর সংরক্ষণের বিষয়টি বলা হয়েছে যে ফিজিক্যাল কপি 2 বছর এবং স্ক্যান কপি 10 বছর সংরক্ষণ করা হবে। গুরুত্বপূর্ণভাবে যে যোগ্যতা, প্রথম হচ্ছে 9-10 এর জন্য যোগ্যতা। দেখুন 9-10 এর জন্য যে যোগ্যতাটা বলা হচ্ছে, আপনাকে সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে। তার পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ যে শুধু সিটিজেন অফ ইন্ডিয়া হলেই হবে না, আপনাকে এই যে অংশটা বিএড এর ক্ষেত্রে বিএড কমপ্লিটের বিষয়টা, যে অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন হি অর সি মাস্ট possess the minimum qualification as prescribed by the NCT for assistant teacher of classes 9 and 10। তার মানে যেদিনকে ফর্ম ফিল আপের লাস্ট ডেট তার আগে অবধি আপনাকে এনসিটির যে মিনিমাম কোয়ালিফিকেশন সেটা অ্যাকোয়ার্ড করে রাখতে হবে। তার মানে পরিষ্কার যারা অ্যাপিয়ারিং বিএড তারা বসতে পারছেন না। এখানে পরিষ্কার গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে 50% নম্বর লাগবে এবং তার সাথে বিএড থাকতে হবে। এবার এই 50% নম্বর আপনার গ্র্যাজুয়েশনে না থাকলে পোস্ট গ্র্যাজুয়েশনে হলেই হবে। আর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এজ লিমিট তো আপনি জেনেই গেছেন, সেটা তো মিনিমাম 21 ইয়ার্স এবং ম্যাক্সিমাম 40 ইয়ার্স, এবং সুপ্রিম কোর্টের জাজমেন্ট মেনে স্পেসিফিক এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। আরেকটি গুরুত্বপূর্ণ এখানে নোট বলে লেখা রয়েছে যে আপনি যে মিডিয়ামে অ্যাপ্লাই করবেন সেই মিডিয়ামটা কিন্তু আপনাকে কোনো একটা মাধ্যমে, সেটা সেকেন্ডারি হোক, হায়ার সেকেন্ডারি হোক, গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে কিন্তু আপনাকে পড়ে থাকতে হবে। এটা গুরুত্বপূর্ণ। এবং যে সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করবেন, মানে ধরুন আপনি যে বিষয়ে অ্যাপ্লাই করবেন 9-10 এর জন্য, সেই বিষয়টাকে কিন্তু আপনাকে 300 নাম্বার গ্র্যাজুয়েশনে পড়তে হবে, অথবা সেই সাবজেক্টের উপরে আপনাকে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে। ধরুন আপনি জিওগ্রাফিতে অ্যাপ্লাই করবেন বা হিস্ট্রিতে অ্যাপ্লাই করবেন, তাহলে ডেফিনেটলি আপনাকে 300 নম্বরে পড়ে রাখতে হবে হিস্ট্রি বা জিওগ্রাফি গ্র্যাজুয়েশনে, অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে সেই সাবজেক্টের উপরে করতে হবে যে কোনো একটা। তো এরপরে হচ্ছে 11-12 সেম জিনিস বলা হয়েছে, আপনাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং এনসিটির যে মিনিমাম কোয়ালিফিকেশন সেটাকে অ্যাপ্লিকেশন ফর্মের লাস্ট ডেটের আগেই আপনাকে অন অর বিফোর, মানে সেই দিনকে অথবা তার আগেই কিন্তু কমপ্লিট করতে হবে। আর মিনিমাম এজ 21, ম্যাক্সিমাম 40, সুপ্রিম কোর্টের জাজমেন্ট মেনে এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। পোস্ট গ্র্যাজুয়েশন নম্বর থাকতে হবে সেখানে 50% এবং তার সাথে বিএড থাকতে হবে।
এরপরে সেই বিষয়টাই যে আপনি যে মাধ্যমে অ্যাপ্লাই করবেন সেখানে কিন্তু আপনাকে সেই মাধ্যমটা আপনাকে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি অথবা গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে পড়তে হবে। এ ক্যান্ডিডেট আপনাকে যে সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করবেন সেই সাবজেক্টে কিন্তু আপনাকে পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রাখতে হবে। মানে ধরুন আপনি হিস্ট্রিতে যদি অ্যাপ্লাই করেন পিজিতে, তাহলে অবশ্যই আপনাকে হিস্ট্রিতেই পোস্ট গ্র্যাজুয়েট করতে হবে। আপনি অন্য কোনো সাবজেক্টে পোস্ট গ্র্যাজুয়েট করে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। এরপরে আপার প্রাইমারি দেখুন, আপার প্রাইমারি সেগমেন্টটাও কিন্তু তারা রেখেছে এই তাদের গেজেটে। সেখানে তারা আপার প্রাইমারির ক্ষেত্রে যেটা বলেছে সেই একই, যে কোয়ালিফিকেশনটা কবে কমপ্লিট থাকতে হবে, এজ, সেই বিষয়টা একই। আপার প্রাইমারির ক্ষেত্রে কিন্তু এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের জাজমেন্টটা এখানে আর এলিজিবল হচ্ছে না। তার কারণ আপার প্রাইমারি বিষয়টা তো সুপ্রিম কোর্ট বলেনি, তার জন্য সেখানে এই বিষয়টা নেই। তার মানে সুপ্রিম কোর্টের জাজমেন্ট মেনে এজ রিল্যাক্সেশন বা এজের ছাড়টা শুধুমাত্র 9, 10 বা 11, 12 দেওয়া হচ্ছে। এবার অনেকেই বলবেন আপার প্রাইমারি রুলস দেওয়া হয়েছে মানে কি আপার প্রাইমারি বিজ্ঞপ্তি? না, আপার প্রাইমারি বিজ্ঞপ্তি নয়, শুধু রুলসটা দেওয়া হয়েছে। এবার আপার প্রাইমারি মিনিমাম কোয়ালিফিকেশনের জন্য যেটা দরকার, আপনাকে গ্র্যাজুয়েশন হতে হবে বা পোস্ট গ্র্যাজুয়েশন পাস হতে হবে, তার সাথে 50% নম্বর যে কোনো একটাতে, এবং আপনাকে বিএড করতে হবে, এবং তার সাথে টেট পাস হতে হবে। আপার প্রাইমারি লেভেলের টেট পাস আপনাকে হতে হবে, তবেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপার প্রাইমারিতে। আর আপনি যে মাধ্যমে অ্যাপ্লাই করবেন সেটাকে আপনাকে যে কোনো একটা বিষয়, মানে যে কোনো একটা স্তরে, সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, যে কোনো একটা স্তরে পড়তে হবে। এরপরে পরিষ্কার বলা হয়েছে যে আপনি যে সাবজেক্টে অ্যাপ্লাই করবেন আপার প্রাইমারির ক্ষেত্রে, সেই সাবজেক্টটাকে কিন্তু আপনাকে গ্র্যাজুয়েশন লেভেলে 300 নম্বরের পড়তে হবে। এখানে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে আর বলা হয়নি, গ্র্যাজুয়েশন লেভেলেই আপনাকে 300 নম্বরের পড়তে হবে। এবার সবথেকে গুরুত্বপূর্ণ, পরীক্ষাটা হবে কিভাবে? দেখুন 9, 10 এর ক্ষেত্রে পরিষ্কার যেটা বলা হয়েছে, একটা রিটেন এক্সাম হবে 60 নম্বরের, একাডেমিক থাকবে এখানে 10 নম্বরের 9, 10 এর ক্ষেত্রে। এবার এই 9, 10 এর ক্ষেত্রে একাডেমিক যে 10 নম্বরের থাকবে, 60 নম্বরের যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু বিষয়ভিত্তিক পরীক্ষা। এবার 9, 10 এর যে 10 নম্বর একাডেমিক থাকছে, সেখানে কিন্তু গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন যে কোনো একটাতে, যেটাতে আপনার হায়ার মার্কস সেটাই দেখা হবে। কিভাবে 10 নম্বরটা পাবেন? যদি আপনার মার্কস 60% এবং তার বেশি হয় তাহলে 10 এ 10ই পাবেন। যদি 60% কম কিন্তু 50% বা তার বেশি যদি হয় তাহলে 8 পাবেন। আর 50% নিচে হলে আপনি 6 পাবেন। এবার কোনো রাউন্ড ফিগারে কিন্তু পার্সেন্টেজ ধরা হবে না। মানে আপনি ধরুন 59.9% পেয়েছেন, মানে সেটাকে কিন্তু রাউন্ডে 60% ধরা হবে না। এখানে কিন্তু তারা পরিষ্কার বলেই দিয়েছে যে নো রাউন্ডিং অফ পার্সেন্টেজ ইজ অ্যালাউড, এটা তারা বলে দিয়েছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্স। টিচিং এক্সপিরিয়েন্সটা নিয়ে অনেকেই প্রশ্ন, সেখানে 10 নম্বর রয়েছে। কারা কারা টিচিং এক্সপিরিয়েন্স পাবেন? পরিষ্কার বলে দেওয়া হয়েছে, অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল ইন এ গভর্নমেন্ট অর গভর্নমেন্ট এডেড অর গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুল। অর্থাৎ আপনাকে কিন্তু এই সেকেন্ডারি লেভেলে যে কোনো গভর্নমেন্ট অথবা গভর্নমেন্ট এডেড অথবা গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুলে কাজ করতে হবে, এবং সেই বিষয়টা ক্যালকুলেট হবে প্রত্যেক বছরে 2 নম্বর করে মার্কস আপনাকে ক্যালকুলেট হবে। সার্ভিস ইন এ সাবস্ট্যান্টিভ পোস্ট বলে দেওয়া হয়েছে, অ্যাজ পার্মানেন্ট অর অন কন্ট্রাকচুয়াল বেসিস। তার মানে সাবস্ট্যান্টিভ পোস্টে আপনাকে পার্মানেন্ট অথবা কন্ট্রাকচুয়াল বেসিসে কাজ করতে হবে। মানে আপনি কোনো স্কুলে একটা অতিথি হিসাবে পড়ান, তাহলে কিন্তু হবে না, আপনাকে সেই স্কুলের পার্মানেন্ট পোস্টে কাজ করতে হবে, অথবা কোনো সাবস্ট্যান্টিভ ভাবে আপনি হয়তো সেইখানে কন্ট্রাকচুয়াল বেসিসে পড়াচ্ছেন সেই পোস্টে, তবেই কিন্তু আপনি এই নম্বরটা পাবেন। এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে। তো এবার ওরাল ইন্টারভিউ মানে থাকবে 10, এবং লেকচার ডেমনস্ট্রেশন এখানে নতুন একটা ইনক্লুড করা হয়েছে। লেকচার ডেমনস্ট্রেশন মানে আপনাকে ডেমো ক্লাস নিতে হবে, সেখানেও থাকবে 10। ইন্টারভিউ বোর্ডে আপনাকে উপস্থিত হতে হবে, ম্যান্ডেটারি যেটা। তার মানে এবার পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা ইন্টারভিউয়ে বড় নাম্বার ক্যারি করছে। আর 11, 12 এর বিষয়টাও 60 নম্বরের পরীক্ষা, একাডেমিক 10। এখানে কিন্তু একাডেমিক 10 মানে আপনাকে গ্র্যাজুয়েশন নয়, একদম পোস্ট গ্র্যাজুয়েশনটাই থাকতে হবে, এবং সেখানেই কিন্তু তার ভিত্তিতে আপনি 60% বা তার বেশি পেলে 10 এ 10, 60%-এর নিচে 50%-এর মধ্যে পেলে 8, এবং বিলো 50% 6। এখানে কোনো রাউন্ড ফিগারে পার্সেন্টেজ দেখা হবে না। আর টিচিং এক্সপিরিয়েন্স এখানেও 10। এবার টিচিং এর ক্ষেত্রে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, আপনাকে সেকেন্ডারি লেভেলে গভর্নমেন্ট স্কুলের অথবা গভর্নমেন্ট এডেড স্কুলের অথবা গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুলের টিচার হতে হবে। প্রত্যেকটা ইয়ারে আপনি 2 নম্বর করে পাবেন, এবং সেক্ষেত্রে আপনাকে সাবস্ট্যান্টিভ পোস্টে পার্মানেন্ট অথবা কন্ট্রাকচুয়ালে কাজ করতে হবে। হ্যাঁ, কোনো একটা পোস্টে কিন্তু আপনাকে পার্মানেন্ট অথবা কন্ট্রাকচুয়াল কাজ করতে হবে। কোনো প্রাইভেট স্কুলে কিন্তু এক্ষেত্রে আপনার টিচিং এক্সপিরিয়েন্স ক্যারি করবে না। পরিষ্কার। ওরাল ইন্টারভিউ এখানেও 10, লেকচার ডেমনস্ট্রেশন 10, এবং এক্ষেত্রে আপনাকে ইন্টারভিউ বোর্ডে অ্যাপিয়ার হতেই হবে। এবার আপার প্রাইমারি লেভেলের ক্ষেত্রে তারা যেটা করেছে,
তারা পরিষ্কার বলেছে যে এখানে কিন্তু একাডেমিকে প্রথমে তারা 10 রেখেছে এবং সেখানে কিন্তু গ্র্যাজুয়েশনের মার্কসটাই ক্যারি করবে। এবার এখানে কিন্তু কোনো আম এ মানে পোস্ট গ্র্যাজুয়েশনের মার্কস কিন্তু বলছে না। যেটা 9-10 এ বলছে যে গ্র্যাজুয়েশন অর পোস্ট গ্র্যাজুয়েশন, কিন্তু আপার প্রাইমারির ক্ষেত্রে গ্র্যাজুয়েশন। নাম্বার বিভাজনটা সেম অ্যাজ ইট ইজ আগের মতোই। এখানে টেট ওয়েটেজ একটা রাখা হয়েছে। এবারে টেট ওয়েটেজ নিয়ে অনেকের প্রশ্ন যে এটা 40 নাম্বার রাখা হয়েছে, তাহলে এটা কি? ধরুন আপনি টেটে পেলেন 90, ঠিক আছে? তাহলে 90 মানে হচ্ছে আপনার 60%। তাহলে 60% মানে এই 40 এর মধ্যে আপনি পাবেন 24। বোঝা গেল? এমনি করে কিন্তু ওয়েটেজটা ক্যালকুলেট হয়। এবার আপনি টেটে 150 র মধ্যে যত পাবেন সেটাকে কিন্তু 40 নাম্বারে ওয়েটেজ হিসাবে ধরা হবে। এটা হচ্ছে বিষয়। আর রিটেন এক্সামিনেশন, এখানে আবার একটা রিটেন এক্সামিনেশনও নেওয়া হবে বলছে তারা। এই আপার প্রাইমারির ক্ষেত্রে 25 নাম্বারে, সেটা ওএমআর-এ হবে, পরিষ্কার বলে দিয়েছে। আর আপার প্রাইমারিতে ইন্টারভিউ তারা আবার নেবে 15 নাম্বারের, আর তাদের ডেমনস্ট্রেশন থাকছে 5 নাম্বারের। আর এখানেও কিন্তু টিচিং এক্সপেরিয়েন্সের বিষয়টা থাকছে 5 নাম্বারের। এখানে পরিষ্কার সেই একই বিষয়। এখানে কিন্তু আপনাকে আপার প্রাইমারি লেভেলে কিন্তু কাজ করতে হবে। তো 9, 10, 11, 12 এর ক্ষেত্রে পরিষ্কার বলে দেওয়া হয়েছে সেকেন্ডারি লেভেলে আপনাকে পড়াতে হবে। মানে সেকেন্ডারি লেভেল বলতে গেলে 9, 10 অথবা 11, 12 লেভেলে পড়াতে হবে। কিন্তু এখানে আপার প্রাইমারি লেভেলই আপনাকে পড়াতে হবে। এই গভর্নমেন্ট স্কুলে বা গভর্নমেন্ট এডেড বা গভর্নমেন্ট স্পন্সরড স্কুলে। তো এই হচ্ছে পরিষ্কার রুল। এবার এক্ষেত্রে আরো কিছু গুরুত্বপূর্ণ বলা হয়েছে যে ইন্টারভিউ বোর্ডটা কিভাবে গঠিত হবে। এই হচ্ছে মোটামুটি গেজেট। এখানে গেজেটে আর সেরকম কিছু নেই। আর এখানে কাউন্সেলিং প্রক্রিয়াটি প্যানেলের এক্সপায়ারির মধ্যেই হবে। যদি না হয় তাহলে ভ্যাকেন্সি ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে, এই বিষয়টাও বলা হয়েছে। আর নেগেটিভ মার্কিং এর কথা কিছু বলা নেই পরীক্ষার ক্ষেত্রে। তো এই হচ্ছে গেজেট। আর যারা অ্যাপিয়ারিং বিএড তারা বুঝতে পারছেন না, এটা পরিষ্কার। তো এই হচ্ছে গেজেট, গেজেটের ডিটেইলস বললাম।